আমি অতিষ্ঠ শুভ্রার ভালোবাসার বেড়াজালে গত 4টি দিন ধরে বেশ চালাচ্ছে। প্রতিদিন অন্তত 10 ঘন্টা আমার সাথে হসপিটালে থাকছে। আধুনিক প্রেমিক প্রেমিকাদের মতোই তার আচরণ। মুখ ফুটে বলছে না, তবে ইঙ্গিত দিচ্ছে। আমি অবশ্য ওর মায়াজালে ফাঁসার বস্তু না। একবার ভালো লেগেছিল তাই বলে দিয়েছিলাম। এখন তার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আমার কাছে, তাই এখন ভালো লাগাগুলো ঢেকে গেছে ঘৃণার চাদরে। এখন একটু সুস্থ, আমি নাড়াচাড়া করতে পারি, একটু একটু হাঁটাচলাও করতে পারি। বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু ডক্টর বলল আরো কিছুদিন হসপিটালে থাকতে। তাই ইচ্ছে না করলেও শরীরের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। গোধূলি সন্ধ্যাবেলা জানালার দিকে তাকিয়ে বুঝতে পারছি সন্ধ্যা হচ্ছে। কতদিন বাহিরের দৃশ্য দেখি না। আবদ্ধ মানুষগুলোই বুঝে বাহিরের দৃশ্য কতটা সুন্দর। আমি এই কয়দিনে অবশ্য সেটা বুঝতে পেরেছি। মনে মনে ভাবি, যাদের যাবজ্জীবন জেল হয় তাদের কাছে কেমন বাহিরের দৃশ্য। একাকিত্বতা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। তাই জীবনকে জানতে হলে নিজেকে কিছুদিন একাকিত্বের মাঝে রাখা জরুরি। চোখ দুটো লেগে আসছিল, তাই চোখ বুজে শুয়ে আছি। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে শিউরে উঠলাম। তাকিয়ে দেখি পরি আবার অভিনয় করতে চলে এসেছে। মেয়েটা পারেও বটে। আমাকে চমকাতে দেখে পরি খিলখিল করে হেসে উঠল। সত্যি বলতে আজকে পরীকে এতটা সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। ভিতরটা যেমন হোক, তার রূপ আর সৌন্দর্যের অস্বীকার করা যায় না। আম্মুর থেকে একটা ভালো হলুদ মিশ্রিত শাড়ি পরেছে, কারণ আমি নিজেই শাড়িটা আম্মুকে কিনে দিয়েছি। চুলগুলো খোলা, সব মিলিয়ে অসাধারণ। দেখে বোঝার উপায় নেই এই মেয়েটা এত কিছু করছে। কি অদ্ভুত পৃথিবীটা, মানুষের মাঝে পৃথক সত্তা, ভিতরে এক বাহিরে অন্য। আমাকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে পরি লজ্জায় পড়ে গেল। হায় রে, আমি কি ভাবি আর সে কি ভাবে। যাই হোক, চোখ ফিরিয়ে নিলাম। এটা রূপ নয়, এটা জ্বলন্ত অগ্নিয়গিরি। তারপর পরি বলল, শাড়িতে কেমন লাগছে বললেন না? আমি বললাম ভালো। পরি বলল, শুধু ভালো? আমি বললাম না, ভালোর উপরে স্কোয়ার যোগ করেন। পরি বলল, আচ্ছা থাক, বলতে হবে না। আপনার শরীর এখন কেমন? আমি বললাম ভালো। পরি বলল, আপনি এত সহজ সরল কেন? আমি বললাম কেন? পরি বলল, সেটাই তো বলছি, কেন? আমি বললাম, ওহ, আজকে সহজ সরল বলেই পৃথিবীকে জানতে পেরেছি পুরোপুরি। চালাক চতুর হলে পারতাম না। পরি বলল, আপনি এখনো পৃথিবীকে একটুও জানতে পারেননি। বাহিরের পৃথিবী ভিন্ন, যা আপনার কল্পনার বাহিরে। আমি বললাম, ওহ তাই? পরি বলল, হুম। আমি বললাম, তুমি জানো বাহিরের পৃথিবী? পরি একটু চুপ থেকে বলল, জানি না। আচ্ছা, এসব বাদ দেন, আপনি আমাকে অবহেলা করছেন কেন? আমি বললাম, কোথায় করছি? পরি বলল, সেদিনের পর থেকেই দেখছি আমার প্রতি আপনার আচরণ ভিন্ন, আমাকে ইগনোর করছেন। আমি বললাম, কে বলল আপনাকে? পরি বলল, আমি তো চাক্ষুষ সাক্ষী। আমি বললাম, এখন কি করতে পারি? পরি বলল, কিছু করতে হবে না, শুধু আমাকে অবহেলা করবেন না। আমি অবহেলা সহ্য করতে পারি না। আমি বললাম, কেন বলেন তো, কারো কাছ থেকে অবহেলা পেয়েছেন? পরি বলল, হুম, আমার আব্বু আম্মু আমাকে সবসময় অবহেলা করত। আমি বললাম, ও, তারা এখন কোথায়? পরি বলল, ওসব কথা থাক, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি বললাম, আবার কি বলবেন? পরি বলল, প্লিজ ফিরিয়ে দেবেন না। আমি বললাম, কি বলবেন বলেন। পরি বলল, আপনি বলেছিলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমি বললাম, বাসেন, তাতে আমার কি? আমি তো সব ভুলে গেছি। পরি বলল, কিছুই ভুলেননি আপনি, আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। আমি বললাম, কিছুই জানেন না আপনি, আমি নিজেকে এসব থেকে ফিরিয়ে এনেছি। পরি বলল, তা বললে তো হবে না, ভালোবাসার মানুষ থেকে কখনো ফিরে যাওয়া যায় না। আমি বললাম, আপনি বলছেন সেই কথা? পরি বলল, হুম, কেন বলতে পারি না? আমি বললাম, তা বলতে পারেন, তবে মানায় না। পরি বলল, মানে? আমি বললাম, না মানে আজকালকার মেয়েরা তো এসব বুঝে না, তারা এখন ডিজিটাল। পরি বলল, সবাই না বুঝলেও আমি বুঝবো না তা কোনো কথা না। আমার মনে আপনার জন্য যথেষ্ট ভালোবাসা জন্মেছে, যা দিয়ে সারা জীবন আপনাকে আগলে রাখতে পারবো। মনে মনে হাসলাম। কিছুদিন পর যে নিজেই আমাকে খুন করবে, তার মুখে সারা জীবন আগলে রাখার শব্দটা এক প্রকার জোক। পরি বলল, হাসছেন কেন? আমি বললাম, না এমনি, সারা জীবন আগলে রাখবো এই কথাটা কাকে বলা যায় জানেন? পরি বলল, কাকে? আমি বললাম, যাকে নিয়ে সত্যি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখা যায়। আপনার চোখে তেমন কোনো স্বপ্নই দেখছি না। পরি বলল, আপনি মেপেছেন আমার চোখের গভীরতা? আমি বললাম, না মাপলেও আমি অনুমান করতে পারি। পরি বলল, একবার মেপে দেখুন না, দেখুন কতটা চাই আপনাকে। অযথা মিছে কথা বলছেন কেন না দেখে? আমি বললাম, আমি সব সত্যিই বলি। আপনি বিদেশি মেহমান এসেছেন, প্রয়োজন ফুরালে চলে যাবেন, এর মাঝে অযথা কষ্ট দিবেন কেন আমায়? পরি এবার তার 2 হাত আমার কাঁধের উপর রাখলো। আমি বেডের মাঝে আদো শোয়া অবস্থায় ছিলাম। আমার চোখের দিকে এক মনে তাকিয়ে আছে সে। আমি চোখ ফিরিয়ে নিতে চাইলে সে জোর করে তার দিকে আমার দৃষ্টি ঘুরালো। বলল, সেদিন তো দিব্যি বলেছিলেন ভালোবাসি, আজ কেন এত দূরে ঠেলে দিচ্ছেন? আমি বললাম, সেদিন আমি কিছু না ভেবেই বলেছিলাম। পরি বলল, তাহলে আজ কি ভেবে আমাকে কষ্ট দিচ্ছেন? আমি এবার একটু শব্দ করে হেসে ফেললাম। অভিনয়ের একটা লিমিট থাকে, কিন্তু পরি তার উপরে চলে গেছে। পরি বলল, একদম হাসবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই চাই। আর যদি উল্টাপাল্টা কথা বলেন তারপর দেখবেন। আমি বললাম, কি করবেন? পরি বলল, আপনার আব্বু আম্মুকে বলবো আমি আপনার স্ত্রী না, কিন্তু আমাদের মাঝে অবৈধ। আমি বললাম, হয়েছে হয়েছে। সুন্দরী মেয়েদের মুখের ভাষা একটু পিচ্ছিল। আরো একবার তার প্রমাণ পেলাম।
পরি বলল তাহলে বলুন ভালোবাসেন কিনা। যা, এমনি তো আয়ু ফুরিয়ে এসেছে, দেখি একটা রিস্ক নিয়ে। সে আমার সাথে অভিনয় করতে পারলে আমি পারবো না কেন? আমিও দিব্যি হেসে খেলে অভিনয় করে যাব। তবে পরির প্রতি আমার অনুভূতিগুলো অভিনয়ের না, আমি যে সত্যি সত্যি তাকে ভালোবাসি। কিন্তু পরির অতীত আর বর্তমান আমাকে দূরে সরিয়ে দিচ্ছে সত্যিকারের ভালোবাসা থেকে। পরি বলল নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি বললাম আমাকে ভাবতে দাও। পরি বলল না, আপনাকে এখনই বলতে হবে। আমি বললাম হ্যাঁ বাসি, তবে একটা শর্ত আছে। পরি বলল কি? আমি বললাম বিয়ে করতে হবে আমাকে। পরি বলল করব, তাতে কি সমস্যা? এভাবে অবৈধ প্রেম করার চাইতে সারা জীবন বুকের করিডোরে বেঁধে রাখবো? আমি বললাম তুমি কি কখনো সিনেমায় রোমান্টিক অভিনয় করেছ? পরি বলল কেন? আমি বললাম না মানে এত রোমান্টিক ডায়লগ শিখেছ কোথায়? পরি বলল প্রেমে পড়লে কিছুই শিখতে হয় না, সব মনের মাঝে এমনি এমনি আসে। আমি বললাম আমার মনে এখনো আসছে না কেন? পরি বলল কারণ আপনি আমাকে এখনো বিশ্বাস করতে পারছেন না। পরি একদম তার মুখ আমার মুখের কাছে নিয়ে এসে বলল হিমেল বাবু, একবার বিশ্বাস করে দেখুন, কখনো আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না। ভিতরে ভিতরে হাসি ফেটে পড়ছে আমার। বিশ্বাস? হ্যাঁ, কি বলে মেয়েটা? বিশ্বাস তো সেদিন মারা গেছে যেদিন জানতে পারলাম পরি আন্ডারওয়ার্ল্ডের ডন। আর সেই বিশ্বাসের অন্তিম সৎকার করলাম সেদিন, যেদিন ঝুপের আড়ালে ছিল আমাকে মারার ফাঁদ। আবার বলে বিশ্বাস করতে। পরি বলল কি হলো, বিশ্বাস করবেন না আমাকে? আমি বললাম করব না কেন? তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে বিশ্বাস করতে না পারলে আমার জীবনে বিশ্বাস শব্দটার মূল্য কোথায়? পরি বলল জানি না আমি নিষ্পাপ কিনা, তবে আপনি যখন বলছেন নিষ্পাপ, তাহলে আজ থেকে আমি নিষ্পাপ। মনে মনে বললাম একদম ধোয়া তুলসী পাতা। নিষ্পাপ শব্দটা তোমার জন্যই ভাষাবিদরা আবিষ্কার করেছে। পরি বলল আপনি হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে যান? আমার দিকে তাকান। আমি বললাম এটা হসপিটাল, কোনো পার্ক না, সরে বসো। পরি গুমরা মুখ করে সরে বসলো। নারী জাতির মন বোঝা খুব দায়। যদি আনাস না বলতো এত কিছু, তাহলে আমার পক্ষে জানা সম্ভব হতো না এই পরীর মিঠা কথার আড়ালে লুকিয়ে থাকা রহস্য। এশারের পর আম্মু আব্বু আসলো। পরীকে আব্বুর সাথে বাড়ি যেতে বললাম, কিন্তু সে কিছুতেই যাবে না। পরে অনেক কষ্টে রাজি হলো চলে যাবে। আজকে হসপিটালে একা, আত্মীয় স্বজন কেউ নেই। এখন মোটামুটি একটু সুস্থ, তাই কাউকে রাখার প্রয়োজন মনে করি না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে কি লাভ? রাতে ঘুম আসছে না, কেমন যেন ভয় কাজ করছে। এই বুঝি কেউ এসে আবার কিছু করে বসে। পরি তো বাড়িতে, এত চিন্তা নেই। দক্ষিণের থাই গ্লাসটা সরিয়ে দিলাম বাতাস আসুক। এমনি দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ বিছানার পাশে ফোনটা বেজে উঠল। আম্মুর মোবাইল থেকে ফোন এসেছে। আমি বিছানায় আদশোয়া হয়ে ফোনটা রিসিভ করলাম। আমি বললাম আম্মু, একটু আগে তো এখান থেকে গেলে। ওপাশ থেকে বলল আমি আপনার আম্মু না। বুঝতে পারলাম পরি ফোন দিয়েছে। মনে মনে একটু হলেও আশা করছিলাম পরি ফোন দিক। অবসর সময়টা বোরিং লাগছিল। নীরবতা ভেঙে পরি বলল একাকিত্ব ফিল করছেন? আমি বললাম না। পরি বলল আমাকে পাঠিয়েছেন কেন? এখন বাড়িতে বসে কি ঘোড়ার ঘাস কাটবো? আমি বললাম ঘোড়া নেই, তবে আমাদের পাশের বাড়িতে গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে পারো। পরি বলল আমি আসবো? আমি বললাম না। পরি বলল আসলে কি হয়? আমি বললাম কিছু হয় না, তবুও আসার দরকার নেই। পরি বলল আপনি এমন কেন? আমি বললাম আমি এমনই। হঠাৎ জানালা দিয়ে কে প্রবেশ করলো স্পষ্ট অনুমান করলাম, কিন্তু চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে কাউকে দেখলাম না। ভাবলাম মনের ভুল। এদিক দিয়ে মোবাইলে পুরি হেলো হেলো করে যাচ্ছে। আমি তার কথার জবাব না দিয়ে পাশ থেকে পানির বোতলটা হাতে নিয়ে পানি পান করতে যাব, এমন সময় কেবিনের বিদ্যুৎ অফ হয়ে গেল। এবার ভয় পেয়ে গেলাম, হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। আর এদিক দিয়ে পুরি বলেই যাচ্ছে কি হয়েছে আপনার, বলুন না, আমি আসবো। আমি মোবাইলটা হাতে নিয়ে বললাম তুমি এখন কোথায় আছো? পরি বলল কেন, বাড়িতে। আমি বললাম তোমার পাশে কে? পরি বলল হিয়া আর দিয়া। কেন, কি হয়েছে বলেন না। আমি বললাম কিছু হয়নি। হঠাৎ জ্যোৎস্নার আলোয় জানালার পাশে পরির মুখটা ভেসে উঠলো। আমি আটকে উঠলাম। হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল। কিভাবে সম্ভব? পরি তো এখনো মোবাইলে হেলো হেলো করছে, আর এটাও তো নিজের চোখে দেখছি। নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি? জ্যোৎস্নার আলোতে পরির মুখটা চিনতে একটুও ভুল হচ্ছে না, কিন্তু পরি মোবাইলে দিব্যি হেলো হেলো করে যাচ্ছে। আচমকা বিদ্যুৎ চলে আসলো। দেখি জানালার পাশে কেউ নেই। ভাবলাম মনের ভুল, সারাদিন আতঙ্কের মাঝে থাকি, এই জন্য হয়তো। নিচ থেকে মোবাইলটা তুলতে যাব এমন সময় আবার রিংটোন বেজে উঠলো। হালকা ভয় পেলাম, তবে ভয়টা দ্বিগুণ বেড়ে গেল আমার সামনে কোনো মেয়ের পা দেখে। গতিতে উপরের দিকে তাকালাম। এবার তো স্পষ্ট দেখতে পাচ্ছি পরীকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কালো একটা শার্ট, একটা জিন্স প্যান্ট, চুলগুলো ছাড়া। তবে খটকা লাগছে, পরি তো এখনো ফোন দিয়ে যাচ্ছে। আমি বিস্মিত সুরে বললাম পরি? ওপাশ থেকে বলল পরি না, শুভ্রা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম কিন্তু এভাবে আসছো কেন? ভয় পেয়েছি তো। শুভ্রা এবার পিছন থেকে একটা ছোট্ট গুলি বের করে আমার দিকে তাক করলো। আমি স্তব্ধ হয়ে আছি। কি হচ্ছে এসব? আমাকে মারার প্ল্যান 12 তারিখ, এখনো অনেক দিন বাকি। শুভ্রা পকেট থেকে মোবাইল বের করে ডিসপ্লে অন করে আমার দিকে করলো। তারপর বলল এই মেল অ্যাকাউন্টটা কার?
এটা তো আনাসের অ্যাকাউন্ট, কিন্তু এটা তো আমার সিম দিয়েই খোলা হয়েছিল। আরও আগে একবার আনাস আমার সামনে আমার নতুন সিম নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এবং বলে এটা নাকি তার প্রয়োজন আছে। অবশ্য ফেক নাম দিয়ে খোলা হয়েছিল। এখন কোনো ক্রমে আনাসের নাম বলা যাবে না, তাহলে সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মরেছি যখন আমি একাই মরবো। আমি বললাম আমার অ্যাকাউন্ট। শুভ্রা বলল এই অ্যাকাউন্ট দিয়ে আমার সমস্ত কিছু হ্যাক হয়েছে, বলো এগুলো কে করেছে। আমি বললাম আমি করেছিস। শুভ্রা বলল মিথ্যা বলছিস। আমি বললাম মিথ্যা বলে আমার কি লাভ। শুভ্রা বলল সত্যি করে বল, না হয় তোর সাথে তোর পরিবারও শেষ হয়ে যাবে। আমি বললাম হলে হবে, তাতে আমি কোনো ভয় পাই না। আর বললাম তো সব আমি করেছি। শুভ্রা বলল বুঝেছি, সিধা কথায় কাজ হবে না। শুভ্রা আমার দিকে গুলি শক্ত করে তাক করলো। আমি মোটেও বিচলিত হলাম না, বরং মৃত্যুর জন্য প্রস্তুত হলাম। হঠাৎ কেবিনের দিকে কারো আসার শব্দে শুভ্রা তড়িঘড়ি করে জানলার পাশে ঝুলন্ত দড়ি ধরে শূন্যে মিলিয়ে গেল। একজন নার্স ভিতরে প্রবেশ করলো। জানালা খুলে রাখার জন্য একটু কড়া কথা শুনিয়ে সে জানালা বন্ধ করে চলে গেল। ঠিক 10-15 মিনিটের মাথায় পরি চলে আসলো। এসেই তো ঝাপটে ধরলো। পরির পরনে এখনো সেই শাড়িটা। মাথায় কিছু আসছে না, সঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। আমি পরীকে কিছু না বলে পাশ থেকে মোবাইলটা নিলাম। ভাবলাম আনাসকে বলবো, কিন্তু এখানে পরি বিদ্যমান, যা বলার সকালে বলতে হবে।